হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখানে আছেন আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে 2026-এর প্রথম দিনের তৃতীয় মাত্রা শুরু করছি। কথা বলবার জন্যে আজকে আমার সঙ্গে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। তিনি দলের আরও বিভিন্ন দায়িত্ব পালন করছেন। আমার ডানে রয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুল হক। তিনি দেশের শীর্ষ ট্রেড বডি এপিসিসির পরিচালক ছিলেন। তিনি সার্ক চেম্বার, জাপান বাংলাদেশ চেম্বারের নেতৃত্ব দিয়েছেন এবং বারভিডা প্রেসিডেন্ট এই মুহূর্তে। সেই সঙ্গে তিনি জাপানের সম্রাট কর্তৃক সম্মানিত একজন ব্যক্তিত্ব। আব্দুল হক আমার ডানে বসা। স্বাগত আপনাদের দুজনকে এবং আপনাদের দুজনকে নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর, নতুন নির্বাচন এই অর্থে বলছে যে এর আগে আমরা নির্বাচন দেখেছি, কিন্তু মানুষ প্রত্যাশা করছে যে এবার আসলে একটা নির্বাচন হবে, নতুন সরকার হয়তো হবে। নতুন সরকারে হয়তো ধারণা, পারসেপশন অনুযায়ী নতুন নেতা, নতুন নেতৃত্ব, সরকার প্রধান এবং সেই সঙ্গে নতুন স্বপ্ন। আপনারা আপনাদের মতো করে আমার এই যে সূচনা, সেই সূচনা বক্তব্যকে কীভাবে সামনে এগিয়ে নেবেন, আমি একটু ডক্টর জিয়াউদ্দিন হায়দার আপনাকে শুরু করতে বলবো। অনেক ধন্যবাদ জিল্লুর ভাই। আপনার এখানে আসাটা সবসময়ের জন্য ইটস আ গ্রেট প্লেজার। যখনই আসি খুবই ভালো লাগে। হ্যাঁ, আমরা একটা নতুন বছরে পাড়া দিতে যাচ্ছি। আমি বলবো যে অনেক বছর পরে, প্রায় দেড় যুগেরও বেশি সময় পরে বাংলাদেশের মানুষ, আমরা সবাই একটা বছর পার করলাম 2025, যে বছরটাতে আমরা অন্তত ভয় ভীতিহীনভাবে কথা বলতে পেরেছি, আমরা চলাফেরা করতে পেরেছি, আপনারাও কথা বলতে পেরেছেন, আমাদের সাংবাদিক ভাইরা লিখতে পেরেছেন। আমার মনে হয় যে এটা একটা বড় অর্জন ছিল আমাদের প্রায় দেড় যুগ পরে। আমরা সবসময় ভালো আশা করি। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি দেশে যেদিন আসলেন ওদিন উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, উই ডু হ্যাভ এ প্ল্যান। এবং আমরা মনে করি আমরা যদি একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্রের উত্তরণ হয়, আমরা আমাদের প্ল্যান বাস্তবায়ন করে আমরা যেভাবে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো ভেঙে চুরে পড়েছিল সেগুলোকে আমরা সুন্দর করে সাজাতে পারবো। তার সাথে সাথে সাধারণ মানুষ, আমাদের নারী পুরুষ, আমাদের যারা নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন আছে, আমাদের শিশু আছে, তাদের জীবন মান উন্নয়নের জন্য, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের চাকরি বাকরি, কৃষকদের কৃষি, জলবায়ুর যে পরিবর্তন ঝুঁকি, সেই ঝুঁকির প্রতিরোধ, এগুলোর মাধ্যমে আমরা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ 2026 এবং তারপর থেকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। মিস্টার আব্দুল হক। জি, অনেক ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে সালাম, আদাব, আন্তরিক শুভকামনা জানাই। আমার মনে হয় বাংলাদেশে মানুষ অ্যাকচুয়ালি নির্বাচন, একটা এই বছরে নির্বাচন হবে, এটা একটা বড় ঘটনা। কারণ হলো নির্বাচনকে ঘিরেই কিন্তু বাংলাদেশে অভ্যুদয় হয়েছিল এবং তারও আগে অবিভক্ত বাংলায়ও কিন্তু ব্রিটিশ কলোনির মধ্যেও কিন্তু প্রথম নির্বাচন বাংলায় সম্ভবত অনুষ্ঠিত হয়। সেই জন্য বাঙালিদের সাথে নির্বাচনের একটা বড় রকমের রাজনৈতিক যোগাযোগ আছে এবং সেটার কারণে দেখেন 70 নির্বাচনে মানুষের নির্বাচনের ফলাফলকে অবজ্ঞা কিংবা অসম্মান করার কারণে একটা রাষ্ট্র ভেঙে যায় এবং নতুন আমরা বাংলাদেশ রাষ্ট্রের সূচনা হয়। সেটা জনগণ কিন্তু ওদিকে চলে গেছে। সেজন্য আমি মনে করি 2026 সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও হয়তো নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। আমরা আশা করি নতুন সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য সচেষ্ট থাকবেন। যে আমি মনে করি এটা সংস্কারের সরকার হবে, কারণ অনেক সংস্কারের প্রত্যাশা মানুষের, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করা হয়েছিল। বা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু রাজনৈতিক শক্তি নাই এবং তাদের দে আর নট ব্যাকড বাই এনি পাওয়ার, দেয়ারফর তারা অনেক বড় সংস্কারে হাত দিতে পারেননি এবং সেই জন্য এখন এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। আমার মনে হয় বাংলাদেশের জনগণের জন্য এই মুহূর্তে এটা ছাড়া কোনো উপায় নাই। এটার জন্য স্টেবিলিটি, তারপরে আমাদের যে অনেক রকমের শত্রু, অনেক রকমের বাধা বিপত্তি আছে, সেটার জন্য এমনকি যেমনটা 5ই আগস্টে বিশ্ববিখ্যাত দ্য ইকোনমিস্ট বলেছিল, বাংলাদেশ বিগিনস অ্যাগেন, উই মাস্ট বিগিন
অনেক সব বেদনার পরেও আমাদের নবযাত্রা হতে আমি, হবে এবং সে নবযাত্রাটা 26 সালে আরো শুনবো আপনাদের কাছে, কিন্তু সামনে এগোতে হলেও একটু পেছনে ফিরে তাকানো দরকার। দুটো ভাগে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে বিগত বছরটি 25 সাল, বা আমি যদি আরেকটু পেছন থেকে অগাস্ট থেকে বা জুলাই থেকে ধরি, সেটা একটা সময়। তার আগের 15+2 17 বছর, এবং তারপরে পেছনে তো অনেক ইতিহাস আমাদের। আমি যদি শুধু গত 25 সালে 2025 সাল 25 সালের দিকে তাকাই, যে বছরটি আমরা ফেলে আসলাম, সেই বছরটিকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? সেখানে 25-এ আমাদের অর্জন কি আর বিসর্জন কি, ডক্টর জিয়া হায়দার? যেমন আপনার কথার সূত্র ধরেই বলি, আপনি বলছেন যে ভয় ভীতি নেই, আপনারা এখন বলতে পারেন, লিখতে পারেন। এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে এই একই সময়ে দেশের শীর্ষ দৈনিকগুলোর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সময়ে নুরুল কবিরের মতো সাংবাদিককে হেনস্থা করা হয়েছে, এবং এমন একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে একেবারে উল্টো, তিনি যা করেছেন তার উল্টো দিকে গিয়ে। সো নতুন একটা কালচার তৈরি হয়েছে এখন, মব কালচার বাংলাদেশে, এবং সেটাও আবার হয়েছে, অনেকেই মনে করেন যে সরকারের আশ্রয় প্রশ্রয়। অনেক ঘটনা ঘটছে, ঘটনার পরে আমরা প্রতিক্রিয়া দেখতে পাই, কিন্তু ঘটনাকে প্রতিরোধ করবার বা ঘটনা চলাকালে সেটাকে নিবৃত্ত করবার দুর্ঘটনা, সেরকম কোনো প্রয়াস দেখি না। সাধারণভাবে এই কথাগুলো আছে, যেহেতু আপনি এই প্রসঙ্গটা টেনেছেন সেই জন্য আপনাকে বললাম। সো 25কে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? সেটা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, এবং আপনি যেহেতু হেলথের মানুষ, হ্যাঁ, 25কে মূল্যায়ন করার আগে আমাদেরকে, আমরা বিশদভাবে বলবো না, বাট আমার মনে হয় যে আমাদের ভুললে চলবে না যে আমরা 1.5 যুগের একটা কালো অধ্যায় পার হয়ে এসেছি। আমি আজকে যেহেতু বছরের আপনার প্রথম দিনের অনুষ্ঠান, আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের যে সন্তান, যারা 2024-এর জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান এখানে হয়েছিল, এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে, হাজার হাজার তরুণ তরুণী তারা আহত হয়েছে। বিভিন্ন ধর্মের, বর্ণের, মতের, রাজনৈতিক সম্পৃক্ততা তাদের ছিল, এবং তাদের এই আত্মত্যাগ এবং তার আগে প্রায় 1.5 যুগের যে বিরোধী দলের নেতাকর্মীদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের ফলশ্রুতিতে আমাদের 5ই আগস্টে একটা বিশাল পরিবর্তন আমরা উপহার পেয়েছি। শেখ হাসিনা স্বৈরাচার, সে পালিয়েছে, এবং তার সাথে যত তার মাফিয়া নেটওয়ার্ক তারা পালিয়েছে। আমি প্রথমে যেটা বলব যে পরিবর্তন শুধুমাত্র একটা শাসকের পলায়ন না, আমাদের যে মনোজগৎ বাংলাদেশের মানুষের, এই মনোজগতে একটা বড় একটা পরিবর্তন এনে দিয়েছে। বিশেষ করে আমাদের যারা তরুণ সমাজ, তাদের মধ্যে একটা উপলব্ধি, এবং আমি বলবো যে একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে এনে দিয়েছে। এই বিশ্বাসটা হলো যে আমরা যদি চাই, সবাই যদি ঐক্যবদ্ধ হই, আমরা দেশকে পরিবর্তন করতে পারবো, আমরা দেশকে একটা সুন্দর পথে আমরা নিয়ে যেতে পারবো। তো তাদের যে এই চাহিদা, এই চাহিদার সাথে তাল রেখে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি 5ই আগস্টের পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি বা রাষ্ট্রীয় সংস্কৃতি, ওই সংস্কৃতিতে আমরা আর ফেরত যাওয়ার আমাদের কোনো উপায় নাই। আমাদেরকে সামনে এগোতে হবে, এবং এই সামনে এগোতে হলে পরে আমাদের যে চিরাচরিত রাজনৈতিক ধারা, এই ধারাকে পরিবর্তন করে আমাদের নলেজ বেসড এবং ডেভেলপমেন্ট সেন্ট্রিক যে রাজনীতি আমাদের শুরু করতে হবে। এবং এই কারণেই আপনারা শুনেছেন, আমি বলেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। কারণ এখন আপনি স্বাস্থ্যের কথা বলেছেন, আমি যদি এখন জনগণকে যে বলি যে আমি সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করব, জনগণ এই কথাকে আর বিশ্বাস করবে না, কারণ তারা অতীতের অনেক সরকারের বা অতীতের অনেকের রাজনীতিবিদদের কথা শুনেছে, ফাঁকা বুলি শুনেছে, রাজনৈতিক বক্তব্য শুনেছে। এখন আমাদের জনগণ, আমাদের বিশেষ করে তরুণ সমাজ, তারা দেখতে চায় যে আপনি স্বাস্থ্য সবার জন্য যে আপনি স্বাস্থ্যের কথা বলছেন, এইটা আপনি কীভাবে করবেন, আপনি কি কি কাজ করবেন, এবং সে কাজগুলো কিভাবে আপনি ইমপ্লিমেন্টেশন করবেন। আপনার ইমপ্লিমেন্ট করার মতো আইনি কাঠামো আছে কি না, ইমপ্লিমেন্ট করার মতো আপনার প্রাতিষ্ঠানিক কাঠামো আছে কি না, আপনার আর্থিক সঙ্গতি আছে কি না, আপনার হিউম্যান রিসোর্স আছে কি না, এই সব কিছু তারা দেখতে চায়, এবং আপনি কী করবেন তার বিশদ বিবরণ চায়। এবং এই প্রত্যাশাকে পূরণ করার জন্যই আমি বিএনপির কথা বলতে পারি, আমরা প্রায় গত 1 বছর ধরে
আমাদের সোশ্যাল সেক্টরে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যসহ শিক্ষা, কৃষি, জলবায়ু, এমপ্লয়মেন্ট, এগুলোর উপর আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে থেকে যারা এক্সপার্ট আছেন বিভিন্ন বিষয়ের, তাদেরকে মোবিলাইজ করার চেষ্টা করেছি। তারা একসাথে কাজ করছে এবং বিশদভাবে প্ল্যান প্রোগ্রামগুলো তৈরি করছে। যেমন স্বাস্থ্যে আপনি যদি দেখেন যে আমাদের স্বাধীনতার পর থেকেই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এটা ছিল ট্রিটমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট, চিকিৎসা কেন্দ্রিক আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ছিল। আমরা সবাই অপেক্ষা করছি যে কখন আমি অসুস্থ হব এবং গুরুতর অসুস্থ হব এবং আমি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যেয়ে চিকিৎসা নিব। আমরা এইটা একটা প্যারাডিম শিফট করতে চাই। আমরা এই চিকিৎসা থেকে আমরা প্রিভেনশন, প্রতিরোধ আমরা এই দিকে ফেরত আসতে চাই। কারণ আমাদের যেটা রিয়েলাইজেশন এবং লেসন্স লার্ন ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বিশেষ করে ইউরোপিয়ান যেসব দেশ স্বাস্থ্য খুব ভালো করছে, যে আপনি যদি আমাদের মতো একটা দেশ যেখানে আমি বলবো যে 18 থেকে 20 কোটি মানুষ, হ্যাঁ, আপনি যদি চিকিৎসা করতে চান, আপনি কত টাকা খরচ করবেন রাষ্ট্রের কোষাগার থেকে? আপনি পারবেন না। আপনি কখনোই এনাফ হাসপাতাল তৈরি করতে পারবেন না, কখনোই এনাফ বেড তৈরি করতে পারবেন না যদি মানুষ যদি রোগ হতেই থাকে। সুতরাং আমাকে রোগ হওয়ার আগেই আমাকে ইন্টারভেন করতে হবে, আমাকে মেকশিওর করতে হবে যে আপনি আজকে আপনার ব্লাড প্রেশার বাড়ছে, এই ব্লাড প্রেশার বেড়ে যদি আপনার স্ট্রোক হয় বা হার্ট অ্যাটাক হয়, তার অনেক আগেই আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে আপনার লাইফস্টাইল কীভাবে পরিবর্তন করা যায়, আপনার খাদ্যাভ্যাস কীভাবে পরিবর্তন করা যায়, আপনাকে ধরেন একটু প্রতিদিন একটু আপনার ব্যায়াম করবেন, আপনি শারীরিক পরিশ্রম করবেন, তাতে যদি কাজ না হয় ছোট্ট একটা ওষুধ খাবেন, খেয়ে আপনি হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করবেন, আপনি স্ট্রোককে প্রিভেন্ট করবেন। বিকজ ওয়ান্স ইউ হ্যাভ হার্ট অ্যাটাক অর স্ট্রোক, আপনার যে এক্সপেন্ডিচারটা হবে হেলথের উপরে, একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত দরিদ্র পরিবার, তারা এক্সপেন্ডিচার বহন করার মতো অবস্থা তাদের নাই। আমাদের দেশে প্রত্যেক বছর এই ক্যাটাস্ট্রফিক, আমরা এটাকে বলি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার, এর কারণে 40 থেকে 50 লক্ষ পরিবার অতি দরিদ্র সীমার মধ্যে চলে যায়। সুতরাং আমরা এই যে নতুন বছর, আমরা যদি একটা সুন্দর, আমার ভাই বললেন যে এখনকার দরকার নির্বাচিত সরকার, যদি একটা ভালোভাবে নির্বাচিত সরকার যদি আসে, যদি বিএনপিকে যদি জনগণ আমাদের এই যে প্ল্যান দেখে, আমাদের প্রোগ্রাম দেখে যদি পছন্দ করে, মনে করে যে না বিএনপি ভ্যালু অ্যাড করবে বাংলাদেশের উন্নয়নের জন্য, আমরা যদি আসতে পারি, আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা এই ধরনের রিফর্ম ওরিয়েন্টেড সব প্রোগ্রামগুলো আমরা ইমপ্লিমেন্ট করব। শুধু স্বাস্থ্যে নয়, অন্যান্য সব সোশ্যাল সেক্টর ইমপ্লিমেন্ট করব। আমরা সুন্দর একটা বাংলাদেশ আমরা সবাই মিলেই বিনির্মাণ করব। জি, আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার আব্দুল হক, আপনার পালা। এবং 2025-এ অনেক ঘটনার মধ্যে একটা উল্লেখযোগ্য, অনেকেই মনে করেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। এটা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ, সাধারণ মানুষের মধ্যে অনেক কৌতূহল রয়েছে এবং তার কিছু কিছু বক্তব্যে অনেকে মনে করছেন যে তার একটা বড় ট্রান্সফরমেশন বা পরিণত কিছু বুদ্ধিমত্তার ছাপ সেখানে আছে। বাট সামগ্রিকভাবে আপনি কি মনে করেন, যে কারণে আমি বলছেন যে নির্বাচিত সরকার হলে পারসেপশন হচ্ছে হয়তো বিএনপি ক্ষমতায় যেতে পারে, ভিন্ন কিছু হতে পারে, কারণ জনগণের সিদ্ধান্ত আমরা এখন আগাম বলে দিতে পারি না, এবং সেটা গেলে তিনি হয়তোবা স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি যে তিনি নেতৃত্ব দিতে যাচ্ছেন। আন্তর্জাতিক পত্রপত্রিকা বলছে যে তিনি হতে যাচ্ছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে তার উপরেও আসলে এই স্বপ্ন প্রত্যাশার অনেক কিছু নির্ভর করবে যে তিনি আসলে কোথায় নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ, অনেক কঠিন প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি দেখুন, আমি খুব বেশি আবেগপ্রবণ হব না, কারণ হলো বয়স হয়েছে। একসময় আমরা অনেক যদি অতীত থেকে এবং বাস্তবতা থেকে শিখে থাকি, তাহলে যেমনটা আমি বলবো, যেমন ধরেন খুব শ্রদ্ধা ভরে স্মরণ করি যেটা জিয়াউদ্দিন সাহেব বলেছেন আমাদের শহীদদের। বিশেষ করে 71 সালে আমি যেহেতু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের এলাকা চট্টগ্রামে আমি কিন্তু ছিলাম। তো তাদের সেই সময়কার সিদ্ধান্তটা টোটাল হতাশাগ্রস্ত জাতিকে কিন্তু একটা দিশা দিয়েছিল। এবং আমি জিয়া বলছি, এবং আমি স্বাধীনতার ঘোষণা শুনে টোটাল জাতি কিন্তু নতুন একটা পথ পেয়েছিল। তো সেজন্য আমি তাদের প্রতি, সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং টিল ডেট, এই কদিন আগে আমাদের বিশেষ করে 24 সালের শহীদরা যে এত তরুণরা প্রাণ দিল, প্রাণ বলিদান করলো, কেন করলো? একটা বেটার লাইফ, একটা চেঞ্জ, তাদের জন্য স্বপ্ন, তাদের একটা প্রত্যাশা পূরণের জন্য আমরা সেই রাষ্ট্র দিতে পারি না। সেজন্য এখন সর্বশেষ এসে একজন তরুণ হাদি
যিনি সারা পৃথিবীতে আলোচিত হয়েছেন, আলোড়িত হয়েছেন। তো এইখানে মানুষের যে বিশেষ করে তরুণ প্রজন্ম যে আশাবাদ তৈরি করেছে মানুষের জন্য, যে পরিবর্তনটা তারা আনতে পেরেছে, তারা জীবন বলিদান করে সেটা সম্ভব করেছে, অনেক প্রত্যাশা। কিন্তু আমি মনে করি যে এক্সপেকটেশনস আর টু হাই, কিন্তু সেখানে যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে কোনো একক ব্যক্তি কিংবা কোনো একক দল তাদের পক্ষে চ্যালেঞ্জিং। আমি অ্যাপ্রিসিয়েট করি তারেক রহমান সাহেব কিন্তু লন্ডন থাকতে বলছিলেন যে উনি জাতীয় সরকারের কথা চিন্তা করেছেন। আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি যে তিনি অনেক বৎসর, অনেক ত্যাগ তিতিক্ষা জীবনে মৃত্যুর হাত থেকে ফিরে এসে যে পর্যায়ে এত বৎসর ছিলেন, আমি বিশ্বাস করি তার সমস্তগুলো মিলে কিন্তু একটা ম্যাচুরিটি, একটা বড় পরীক্ষিত একটা চিন্তা আসবে। এবং দেশে যে আমাদের বিশাল তরুণ গোষ্ঠী যে এখন প্রত্যাশা করে, যাদেরকে আমরা মোহ হিসেবে আখ্যায়িত করছে কেউ, কিন্তু আমি মনে করি যেটা একটা শক্তি এবং বাংলাদেশের জন্য একটা বিশাল আশাবাদের বিষয় যে বাংলাদেশের তরুণরা এখনও কিন্তু প্রোঅ্যাক্টিভলি প্রাণ দিতে শিখেছে। তাদেরকে আমরা কিন্তু সেই অর্থে সেরকমভাবে বেটার লাইফ দিতে পারি নাই। শিক্ষা, যে স্বাস্থ্যের কথা যে দিন সাহেব বলছিলেন, হরেবল অবস্থা। কিন্তু আমি গত 2 মাসে আমার পরিচিত, আমি ওদেরকে অনেক হেল্প করেছি, 2 জন মারা গেছে, একদম অকালে মারা গেছে এই হার্টের কারণে। আমরা তাদেরকে ওই এক্সপেন্সিভ সাহায্যটা আমি করতে পারি নাই। আমার নিজেকে অপরাধী মনে হয়েছে যে আমি জানলাম অবশ্য আমি পুরোপুরি সাহায্য করতে পারি না, যতটুকু টাকা দিয়েছি তাতে এটা হয় নাই। তারা কিন্তু প্রপার ট্রিটমেন্ট কিংবা প্রিভেনশন যদি পেত আগে থেকে, তাহলে এর মৃত্যুগুলো হতো না। কারা মরছে? বটম অফ দি পিরামিডে যারা কর্মী, যারা কৃষক, যারা উৎপাদনকারী, যারা শ্রমিক, যারা কাজ করে, তারা মারা যাচ্ছে। এটা কিন্তু জাতি যদি আমরা বলি, ইফ উই কল আওয়ার সেলফ এ নেশন, আমি মনে করি তিনি বিশ্বব্যাংকে কাজ করেছেন, তাদের দৃষ্টিভঙ্গিটা অনেক প্রকাণ্ড হবে। যদি আমি নিজেকে জাতি দাবি করি, প্রতিটা ইউনিট অফ এ হিউম্যান বিং ইজ অ্যান অ্যাসেট। তার জন্য বিনিয়োগ করাটাই হচ্ছে রাষ্ট্রের অন্যতম কাজ। তো তাকে যদি আপনি রোগাক্রান্ত হয়ে গেল, প্রিভেনশন না পেল, শিক্ষা না পেল, স্কিল না পেল, এবং আপনি তাকে একটা পাসপোর্ট দিতে বিদেশে যাবে, সেখানেও আপনি প্রপার ফি দিয়ে আমি পাচ্ছি, সে কিন্তু পায় না, তাকে ঘুষ দিতে হয়। এরকম একটা ভয়ঙ্কর দেশে যেখানে স্বাস্থ্য পেতে গেলে সরকারি হাসপাতালগুলোতে তাকে দালালের চক্রান্তে পড়তে হবে। মানে আমি বলবো এটা টোটালি একটা কালো জগৎ এখানে বাংলাদেশে, এই স্বাস্থ্যের জায়গাটা। শিক্ষা এবং স্বাস্থ্য যদি শুরু করতে হয় বাংলাদেশে, আমার মনে হয় বাংলাদেশকে হয়তো 0 থেকে শুরু করতে হবে। সেই ক্ষেত্রে আগামী সরকারের জন্য আমি মনে করি বিএনপি লার্জেস্ট পার্টি, তার কাছে তার দায়িত্ব অনেক বেশি হবে। কিন্তু তার দলের মানুষেরাও যেভাবে পলিটিক্যাল ইকোনমির যে বেনিফিট পেয়েছে আগে, আমি এটা বলবো, ক্রিটিক্যালি বলবো, আমি দল করি না। এবং আপনি জানেন যে আপনার এই অনুষ্ঠানে আমি যতটুকু শেখ হাসিনার ব্যাংক নিয়ে যে লুটপাট কিংবা ব্যাংক পাচার হচ্ছে, এই শব্দটাও প্রথম বেগম পাড়া আমি উচ্চারণ করেছিলাম এই অনুষ্ঠানে। আমাকে অনেকে সাবধান করেছিল যে তোমার এত বড় সাহস, তুমি, আমাদের জীবন তো একটাই, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা তো দেশটাকে সেই জায়গায় নিতে পারি নাই। ভিয়েতনাম যদি পেরে থাকে আমাদের পরে শুরু করে, আমরা কেন পাচ্ছি না? তো যাই হোক, আমি মনে করি যে বিএনপি এবং তারেক সাহেবের দায়িত্ব অনেক বেশি হবে, অনেক অনেক বেশি। এবং সেখানে তারা যদি একটা জাতীয় পর্যায়ে, যেটা উনি মেরিটোক্রেসি শব্দটা ব্যবহার করেছেন, এটা সন্ধান করেন এবং তরুণদেরকে টোটাল কান্ট্রির যে তারুণ্যের যে স্বপ্ন, যে প্রত্যাশা, সে জালকে অ্যাড্রেস করেন। এবং পলিটিক্যাল ইকোনমি যে কারণে এত লোক রাজনীতি করে, স্লোগান দেয়, এই যে আমার রাস্তায় স্লোগান দিয়েছে, তার আশা কি? সে একটা টেন্ডার পেতে চায়। কি আপনি টেন্ডার দেবেন? আমি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনিসুল হক সহকারে বলেছিলাম যে আপনার লোকেরা তো লক্ষ লক্ষ ছেলেরা যে এখন আপনার পেছনে দৌড়াচ্ছে, তাদেরকে আপনি কী দেবেন? আপনি শিক্ষা দেবেন, প্রশিক্ষণ দেবেন, স্কিল দেবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, টেকনিশিয়ান বানাবেন, টেকনোলজিস্ট বানাবেন, ডেন্টার বানাবেন, ওয়ার্কার বানাবেন, নাকি রাজনীতির টেন্ডার দেবেন? কয়টা টেন্ডার, কত টেন্ডার দিতে পারবেন? শেষ পর্যন্ত দেখা গেল যে গোটা রাষ্ট্রকে তারা খেয়ে ফেলার উপক্রম হয়েছে। এবং ইতিহাসে আমি জানি না, তারা আমেরিকাতে ছিলেন, বিশ্ব ব্যাংকে আপনি কাজ করেছেন, পৃথিবীর ইতিহাসে এরকম নজির আছে কিনা যেটা সরকার একটা গোটা রাষ্ট্রকে খালি করে দিয়ে ফরেন এক্সচেঞ্জ পাচার করে, মানে প্রায় $20 বিলিয়ন এই দেশ থেকে একটা গ্রুপ পাচার করেছে। আমি ভাবতেই পারি না যে বাংলাদেশে, এবং এটাকে সরল ভাষায় সাধারণ মানুষের মতো বোধগম্য করে রাজনৈতিক দলগুলা এখনও বলছে না বলে আমি আপনার কাছে বলতে চাই। সো আপনার কথা যদি আমি ভুল না বুঝে থাকি, তাহলে এটা দাঁড়াচ্ছে যে
আমরা যেটা শুনে বা দেখে অভ্যস্ত যে উইনার্স টেক অল, যারা জিতবেন তারাই সব নিয়ে নেবেন, সেটা যেন না হয়। নির্বাচন সামনে, লেভেল প্লেইং ফিল্ডের কথা সবসময় নির্বাচন আসলে আলোচনা হয়, কিন্তু সবার সমান সুযোগ সকল কিছুতে, সকল সেবায়, ব্যবসা বাণিজ্যে, যদি আমি ভুল না করে দিই সেটা। এবং আপনার মূল কথা হচ্ছে যে পলিটিসাইজেশনটা যেন না হয়, রাজনীতি বা রাজনৈতিক দল যেন সব কিছু গ্রাস করে না নেয়। এই নিশ্চয়তাটা দেওয়া যায় কিনা বছরের প্রথম দিনে? কারণ আমরা ধরে নিই ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশন হলে আপনাদের প্রথম 100 দিন আমরা দেখার সুযোগ পাবো। দিতেই হবে। এই নিশ্চয়তা যদি আমরা না দিতে পারি, আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশের যে তরুণ প্রজন্ম তারা আপনার আগামীর যে কর্মকারী এগুলোকে মেনে নেবে। এবং আপনি যদি বিএনপির ইতিহাস দেখেন, বিএনপি হ্যাজ অ্যাকচুয়ালি ভেরি ক্লিয়ার ট্র্যাক রেকর্ড। এই যে করাপশনের গতিটাকে টেনে ধরার একটা ক্লিয়ার ট্র্যাক রেকর্ড আছে। আমরা দেখছিলাম আপনার না, ট্র্যাক রেকর্ড আছে, কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আবার করাপশনের অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, আমি ওইখানেই আসছি। আপনার বিএনপি 2001 সালে ক্ষমতা আসলো। 2002 সালের যদি টিআইবির ডেটা দেখেন, যে বাংলাদেশে করাপশনের হার বেড়েছে, কিন্তু অনেকেই এটাকে ঠিকমতো এক্সপ্লেন করেন। আপনি বলছেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবার। হ্যাঁ, দুর্নীতিটা ইটস এ কিউমুলেটিভ এফেক্ট। আপনার দুর্নীতি যখন থেকে শুরু হয়েছে, হ্যাঁ, যখন ডেটা কালেকশন হয় এই দুর্নীতির, তখন কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেয় নাই। তারপরে এই ডেটা পাবলিশ হয়, প্রথম 2 বছরের দায়টা আসলে প্রিভিয়াস সরকার, এবং দায়টা বিএনপি সরকারের উপরে আসলো। কিন্তু পরে শেষের দিকে আমরা যখন গেলাম, আপনি 2005-06 টিআইবি ডেটা দেখেন, তখন ছিল আপনার বাংলাদেশের, আমি বলবো ইতিহাসে দুর্নীতির স্কোরটা সবচেয়ে কম ছিল। এবং দ্যাট আপনার টেলস ভেরি ক্লিয়ারলি দ্যাট বিএনপি হ্যাজ এ ক্লিয়ার ট্র্যাক রেকর্ড, যে দুর্নীতির লাগামটাকে টেনে ধরা। আপনারা যদি রিসেন্টলি আমাদের অ্যাক্টিং চেয়ারের ভাষণ শুনেন, উনি 2টা ব্যাপারকে, ক্রস কাটিং ইস্যুকে খুব গুরুত্ব দিয়েছেন। একটা কথা বলেছেন যে আমাদের দুর্নীতির লাগাম টেনে ধরতেই হবে, দুর্নীতিটার লাগাম টেনে না ধরার কোনো উপায় আমাদের নাই। এবং দ্বিতীয় আরেকটা ব্যাপারে উনি এমফাসিস দিয়েছেন যে আমাদের এফিসিয়েন্সি বাড়াতেই হবে। আমরা একটুতেই বলি যে আমরা স্বাস্থ্য সেক্টর, অবশ্যই স্বাস্থ্য সেক্টরে আপনার বাজেটের পরিমাণ খুবই কম। একটা দেশের শিক্ষা এবং স্বাস্থ্য যে দুটো জায়গায় সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার, সেখানে বাজেট, হ্যাঁ, শিক্ষায় 6% দরকার। আমাদের দেশে আছে, স্বাস্থ্যে আছে বিলো 1%, শিক্ষা আছে বিলো 2%। কিন্তু আপনি যদি এফিসিয়েন্সি না বাড়ান, যদি আপনি সিস্টেম লস না কমান, যদি আপনি অ্যালোকেটিভ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি দুইটাই না বাড়ান, না বাড়িয়ে যদি আপনি টাকা পাম্প ইন করেন, হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান অ্যাচিভ আউটকাম। অ্যাবসলিউটলি। আউটকাম অ্যাচিভ করতে হলে তার আগে প্রথমে আপনাকে আপনার এই যে গুড গভর্নেন্স, আপনার সিস্টেম ডেভেলপমেন্ট, আপনার এফিসিয়েন্সি গেইন, হ্যাঁ, এগুলোকে আপনাকে বাড়াতেই হবে। সুতরাং আমরা যেটা বলেছি যে উই হ্যাভ এ প্ল্যান, এবং এবার বিএনপির মূল যে আমাদের নির্বাচনী প্রচারের যে মূল স্লোগান, আমরা বলি সবার আগে বাংলাদেশ। এবং সবার আগে বাংলাদেশ আমরা কিভাবে করব, মানে সবার আগে বাংলাদেশ তো এমটি স্লোগান দিলেই চলবে না। এই জন্য আমাদের দেখবেন যে আমরা 8টা প্রায়োরিটি সেক্টর আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি। আমরা বলি যে দিজ আর 8 পিলার্স। 8টা পিলারের প্রথমটা হলো স্বাস্থ্য, দ্বিতীয়টা হলো আপনার শিক্ষা, তৃতীয়ত কৃষি, চতুর্থ উমেন্স এম্পাওয়ারমেন্ট, আমরা বলি আপনার ফ্যামিলি কার্ড, পঞ্চম পরিবেশ, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ষষ্ঠ আপনার ক্রীড়া, খুবই গুরুত্বপূর্ণ, সপ্তম আমরা আমাদের দেশে যে একটা বিশাল জনগোষ্ঠী আছে, খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের যারা আপনার পুরোহিত আছেন, তাদের জীবনের মান উন্নয়ন, তাদের স্কিল বৃদ্ধি করা। অষ্টম, বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমি বলবো, এমপ্লয়মেন্ট। কারণ আমাদের যে একটা এমপ্লয়মেন্ট, আমাদের যে বিশাল যে এখন ইয়ুথ বাল্জ, আমরা বলি ইয়ুথ বাল্জ, আমাদের অলমোস্ট মোর দ্যান 40% পপুলেশন ইজ বিটুইন 15 to 35, হ্যাঁ, এবং আজকে আমাদের দেশের গড় বয়স হলো 25 বছর। আপনাদের বোঝার জন্য, আমাদের দর্শকদের বোঝার জন্য, জাপানের গড় বয়স এখন 50 থেকে 51 বছর। তার মানে জাপানের বেশিরভাগ পপুলেশনই আপনার
বয়োবৃদ্ধ হয়ে গেছে, রাইট। আর আমাদের বেশিরভাগ পপুলেশনই এখনও আপনার কর্মক্ষম। তো এদেরকে যদি আমরা আজকে, আমার ভাই হক ভাই দক্ষতার কথা উনি বলেছেন, উনি শিক্ষার কথা বলেছেন। ইফ ইউ লুক অ্যাট আওয়ার এডুকেশন সিস্টেম ইজ কমপ্লিটলি ডিসকানেক্টেড ফ্রম আপনার মার্কেট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আওয়ার এডুকেশন সিস্টেম ইজ টোটালি ডিজাইনড আপনার সার্টিফিকেট পাওয়ার জন্য, একজন পড়াশোনা করে শুধু সার্টিফিকেট পাওয়ার জন্য, একটু আপনি কন্টিনিউ করবেন, স্কিল পায় না। আমি একটু 7 নাম্বার বিষয়টা যেটা বুঝতে চাইছি, আপনি বলছিলেন যে ইমাম, মুয়াজ্জিন, খতিব তাদের স্কিল ডেভেলপমেন্ট, মানে এই জায়গাটায় ফোকাসটা কেন, এবং এটা একটু বুঝতে চাই, বা এটা কি হলো ধরনের স্কিল ডেভেলপমেন্ট খতিব, ইমাম, মুয়াজ্জিমগণ আমরা মনে করি ওনারা আমাদের দেশের, আমাদের সমাজের সম্মানিত ব্যক্তিত্ব। কিন্তু আপনি যদি ট্রেন্ড দেখেন, হ্যাঁ, আমাদের এই খতিব, ইমাম, মুয়াজ্জিম ওনারা যখন শুক্রবার দিন জুম্মার নামাজ পড়ানোর জন্য আসেন, ডাজেন্ট ম্যাটার ওনার কাপড় একটাও আছে বা একটাও নাই, ওনার কিন্তু একটা সুন্দর কাপড় ওনাকে বেছে পড়তে হয়, কাপড়টাকে ওনাকে ধুতে হয় সুন্দর করে, যাতে সমাজের অন্যান্য ব্যক্তিত্বের নেতৃত্ব দেবেন নামাজে, ওনাকে ওইভাবে আসতে হয়। কিন্তু ওনার পিছনে কিন্তু উনি দারিদ্র্যকে রেখে উনি সুন্দর কাপড় সুসজ্জিত হয়ে উনি মসজিদে আসেন। ওনারা মানুষের কাছে ওইভাবে যেতে পারে, ওনার সমাজের সম্মানী ব্যক্তিত্ব। অনেক সময় ওনাদেরকে বিভিন্ন জায়গাতে আপনার একটু কোরআন শরীফ পড়িয়ে বা একটু নামাজ শিখিয়ে ওনাদেরকে টাকা নিতে হয়। তো আমরা বিএনপি এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান উনি বলেছেন, না, সমাজের এই সম্মানিত ব্যক্তিদের জীবন মান আমাদের উন্নয়ন করতেই হবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি শুধুমাত্র ইসলাম ধর্মের যারা, তারা না অন্য ধর্মের, যেমন আপনার পুরোহিত বা পুরোহিতরা যে আছেন, আপনার মন্দির, গির্জা, প্যাগোডা, তাদের যারা ধর্মীয় নেতা তারাও একই রকম, মানে ধর্মীয় নেতা বা ধর্মীয় গুরু যারা আছেন তারা একই সুযোগ পাবে। এবং এতে করে আমরা মনে করি যে আমাদের মানুষ, দেশের মানুষ ধর্মপ্রাণ, সেটা আপনি ইসলাম ধর্মের হোক, ধর্মাবলম্বী হোক, হিন্দু হোক, আমরা খ্রিস্টান হোক, আমরা ধর্মপ্রাণ। এবং ধর্মের যারা পুরোহিত, ধর্মকে যারা নেতৃত্ব দেয়, তাদের জীবন মানকে যদি আমরা উন্নত করতে না পারি, তাহলে পরে যে এই যে ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা, আদব কায়দার শিক্ষা, এই শিক্ষাটা আমাদের আগামী প্রজন্ম পাবে। সেখানে তাদের স্কিল ডেভেলপমেন্টের মধ্যে মানে তাদের ধর্মীয় শিক্ষা, তারা যে বিষয়টার চর্চা করছে সেটাও একটু, হ্যাঁ, এবং ওর সাথে সাথে আপনার এদের ওনাদের জীবনমান বাড়ানোর জন্য প্রয়োজনীয় জ্ঞানটাও যেন তারা পান। আমরা যে ভাতা শুধু তাই না, আমরা মনে করি যে ওনাদের একটা সেকেন্ড প্রফেশন ডেভেলপ করানো উচিত। এবং সেই জন্য এলাকা বুঝে, এলাকা ভেদে ওনাদের আমরা স্কিল ডেভেলপমেন্ট দিতে চাই। কাউকে হয়তো গরু পালন, কাউকে হয়তো আপনার ওয়েল্ডিং শিক্ষা, কাউকে হয়তো আপনার অন্য কিছু আপনার স্কিল ডেভেলপমেন্ট শিক্ষা, যাতে করে ওনাদের ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি উনি একটা সেকেন্ড প্রফেশন ডেভেলপ করতে পারে এবং ওনাদের পারিবারিক জীবন এবং সামাজিক জীবন অর্থনৈতিকভাবে আরও সুখময় হয়। জি, মিস্টার আব্দুল হক। দেখুন, আমার যেটা আপনার রাজনৈতিকভাবে ওনারা যে প্রোগ্রামগুলো নিয়েছেন অ্যাপ্রিসিয়েবল, ডেফিনেটলি এত এর বিরুদ্ধে কিংবা বলার কিছু থাকতে পারে না। আমি শুধু যোগ করব যে বাংলাদেশে এখন যে বিশ্বপ্রেক্ষিত যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমাদের যদি ইকোনমিক ডেভেলপমেন্ট করতে না পারেন, তাহলে কোনোটাই আপনি অর্জন করতে পারেন। অতএব ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য পূর্বশর্ত হচ্ছে, আমি যেহেতু বহু বছর জাপানিদের সাথে কাজ করছি, জাপান বিইং এ কান্ট্রি ডাজন্ট হ্যাভ এনি সর্ট অফ ন্যাচারাল রিসোর্সেস, নাথিং, ফিশ এবং পানি ছাড়া, পানীয় জল ছাড়া কিন্তু কিছু নয়। তারা শুধু মানুষের মধ্যে বিনিয়োগ করে জাপান কিন্তু পৃথিবীর শীর্ষে গিয়েছে। সে অর্থে জাপানে যে একজন ফর্মার অ্যাম্বাসেডার, যিনি বহু রিটায়ার করে গেছেন, হরিগুচি সাহেব, তিনি বেসিক্যালি ছিলেন শিক্ষক। তিনি বলতেন যে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারো। আমি কীভাবে? বলছি, তোমরা আমাদের মতো এক ভাষাভাষী, এবং এক ভাষা উন্নয়নের জন্য ভীষণ রকম একটা আশীর্বাদ। খুবই হোমোজেনিয়াস। প্রতি শুক্র শনিবার উনি টেকনাফ থেকে তেঁতুলিয়া চড়ে বেড়াতেন, তার 3 বছর, এবং সেখানে গিয়ে প্রায় 1500 পৃষ্ঠার একটা বই উনি লিখেছেন। ওটা বাংলায় অনুবাদ করতে উনি দিচ্ছেন না। ওখানে কিছু স্বাধীনতার পর অনেক এমন সব ঘটনা বলি আছে যেটা উনি চাচ্ছেন না পলিটিক্যাল আলোচনা। যাই হোক, আমি যেটা বলবো, আমি এই ভদ্রলোকের কাছে মনে করিনি, কারণ ওনার সাহায্যে আমি জাপান বাংলাদেশ চেম্বার প্রতিষ্ঠা করতে পেরেছিলাম, যার জন্য জাপান সরকার আমাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার সম্রাট দিয়েছেন, অর্ডার অফ দি রাইজিং সান। মূল লক্ষ্যটা ছিল আমার যেটা স্পিরিট ছিল, প্রয়াত আহমদ সাফা সাহেবকে আমি সদ্যবারে স্মরণ করি, যিনি আমার মধ্যে ঢুকিয়েছিলেন জাপানের সম্পর্ক নৈকট্য করা, সেটা ছিল যে জাপান থেকে শেখা। তো আমরা তাদের বলছিলাম যে দেখো, তোমরা আমাদের সাহায্য করো, আমরা এইভাবে সাহায্য না করে তোমরা আমাদেরকে এমনভাবে করো যাতে তোমরা লাভবান হও, আমরা লাভবান হই। তোমরা বিনিয়োগ আসো, কেউ তোমার দেশে বিনিয়োগ করা যাবে না। কেন? কেউ তোমাদের পরিবেশ নাই,
এই আমলাতান্ত্রিক সিস্টেম, অনেক কারাপশান, কিন্তু বিগত 30 বছরে বহু চেষ্টা করে আমরা তাদেরকে অনেক দূর আনতে পেরেছি। বিলিয়নস অফ ডলার তারা আমাদের এখানে সাহায্য করেছে, মেট্রো রেল থেকে শুরু করে মাতারবাড়ি পাওয়ার হাউস, এই 3rd টার্মিনাল, অল দিস ওয়ার বিল্ড বাই জাপানিজ। কিন্তু যেটা আমরা পারি নাই ওদেরকে এখনও সন্তুষ্ট করতে, সেটা হলো বিনিয়োগের পরিবেশটা আমরা যথাযথভাবে ইমপ্রুভ করতে পারি নাই। কারণ কি, আমাদের প্রশাসনিক সিস্টেম, শাসন ব্যবস্থাটা হচ্ছে ঔপনিবেশিক আমলের, ব্রিটিশ আমলের, কলোনিয়াল প্যাটার্নের। তখন ছিল ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখন ডিস্ট্রিক্ট কমিশনার বলি আমরা, কিন্তু প্যাটার্নটা একই রকম রয়ে গেছে। তাদেরকে দিয়ে তারা কি লক্ষ্য ছিল, তখন ছিল রেভিনিউ আর্ন করা, ট্যাক্স কিংবা রেভিনিউ জমিদারদের থেকে বিভিন্নভাবে তারাই করবে। সেখান থেকে আমাদের বহু আগে উচিত ছিল এই সংস্কারগুলো করা, করে সরকার সিস্টেমটাকে টোটালি ঢেলে সাজানো টুয়ার্ডস এ ফ্যাসিলিটেটিং গভর্নমেন্ট, দ্যাট ফ্যাসিলিটেটিং ডেভেলপমেন্ট, ফ্যাসিলিটেটিং এডুকেশন, ফ্যাসিলিটেটিং ট্রান্সপোর্টেশন অ্যাজ সাচ। এই জায়গাটায় বাংলাদেশের সবচেয়ে বড় করণীয়। আমি মনে করি আপনার রাজনীতির জন্য স্লোগান এগুলো দেন, ঠিক আছে, বাট আসল বিজনেসটা হচ্ছে আনলেস ইউ ক্যান রেজ ইনকাম, জনগণের আয় যদি বাড়াতে না পারেন, যেটা এখন কিন্তু দারিদ্রতা বেড়ে গিয়েছে বিগত 1.5 বছরে। কেন? যেটা দুর্নীতির কিন্তু একটা অর্থনীতি আছে। এই যে ব্যাংক লুট করেছে, সেখান থেকে কিন্তু স্পিল ওভার হয়েছে, সেগুলো লোকেরা মনে করছে ওটাই ভালো ছিলাম। ওটা যে ভয়ঙ্করভাবে দেউলিয়া করে ফেলছিল, সাধারণ লোক কিন্তু এখনও সেটা বুঝছে না, কিংবা সাধারণ লোকের বোঝার মতো করে চা দোকানের ভাষায় রাজনীতিকরা সেটা বলছে না, যে কি করে, কেন তুমি দরিদ্র হলা, কেন তোমার টাকার দাম কমে গেল, কেন গরিব মানুষ বেশি মারা যাচ্ছে, আসছে না কিন্তু আলোচনা এখনো পর্যন্ত। এবং আমরা ব্লেম করছি তো অন্তর্বর্তীকালীন সরকার, তো কোনো তার তো পলিটিক্যাল পাওয়ার নাই, তাই হি ইজ নট ব্যাকড বাই এনি মিলিটারি পাওয়ারও নাই, তাহলে সে কীভাবে করবে? অতএব ওই জন্য বলছি যত তাড়াতাড়ি সব নির্বাচন হওয়া, কারণ নির্বাচন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু না। কিন্তু একটা সবার কাছে বিনিয়োগকারী, জাপানে আমি গত 15 দিন আগে গেছিলাম, তারা বলে যে দেখো আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য বসে আছি, আর তোমাদের অ্যাম্বাসেডার সাহেব ম্যান পাওয়ার পাঠাতে চাচ্ছে, আমরা চাচ্ছি বিনিয়োগে যেতে। এই সব জায়গায় কিন্তু গ্যাপ আছে। টু আন্ডারস্ট্যান্ড ইনভেস্টমেন্ট, টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের গ্রিভেন, আমাদের এখানে 100 বছরের পুরনো বিউরোক্রেটিক যে সমস্যা দিয়ে আছে, সেটা আপনি যদি তাদের কাছে আশা করেন কখনো হবে না। ইউ উইল হ্যাভ টু ডাউন সাইজ দি সাইজ অফ দি গভর্নমেন্ট, ইউ মাস্ট মেক ইট এফিশিয়েন্ট। যে আপনি এতগুলো মিনিস্ট্রি কেন লাগবে আপনার? কোথায় আছে পৃথিবীর কোনো আধুনিক কান্ট্রিতে এই এতগুলো মিনিস্ট্রি? জাপানে মাত্র 12টা না 13টা মিনিস্ট্রি, এগুলোও কিন্তু অনেকগুলো ছিল। 80-র দশকে তারা কমিয়ে এনেছে। অতএব এই কথাগুলো আমরা অনেক বলছি, কেউ শুনছে না, কারণ আমরা তো রাজনীতি করি না। এখন এই যে হাদি, ইয়াং ছেলে, ইউনিভার্সিটি অধ্যাপনা করতো, সে কিন্তু অনেক কথা বলেছে, অনেক মূল্যবান কথা বলেছে। সে বাচ্চারাকে হত্যা করা হয়েছে, হয়তোবা বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে সে অনেক কথা বলতো এবং বলতো যে তিনি একমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যে আদর্শ তৈরি করেছেন সেটা সে ফলো করতো। তাকে হয়তো ওই কারণেও টার্গেট করা হয়েছে যে হি ইজ টকিং টু মাচ, অর হি ইজ সে ইনফ্লুয়েন্স করছে অনেক বেশি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি মনে করি যে আপনারা বিনিয়োগের জায়গাটায় নাম্বার 1 চিন্তা করতে হবে। এবং এই 7টার সাথে আমি বিনীতভাবে অনুরোধ করব, সেখানে কিন্তু মৌলিক কয়েকটা জিনিস আছে, ট্রান্সপোর্ট অ্যান্ড হাউজিং। এই কথাটা আনতে হবে। কেন? হাউজিংয়ে অতীত আমল থেকে আমরা ওই যে ফ্ল্যাট বানিয়ে সরকারি আমলা, প্রভাবশালী লোক, আর্মি, নেভি, সব পুলিশ কিংবা প্রভাবশালী ব্যবসায়ীদেরকে দিচ্ছেন, এই বাড়ি বানানোর হাউজিং দিয়ে কিন্তু হবে না। জাপানের মতো ক্যাপিটালিস্ট কান্ট্রি, কিন্তু তার হাউজিং হচ্ছে সোশ্যালিস্ট, তার শিক্ষা হচ্ছে সোশ্যালিস্ট, তার স্বাস্থ্য কিন্তু সোশ্যালিস্ট। অতএব সোশ্যাল ডেমোক্রেটিক, যেটা ওই জামদানি যে আমেরিকাতে আপনার মামদানি যে কথাটা বলেছেন, এবং এই কথাটা আমেরিকার মতো কান্ট্রিতে বলে ইলেকশনে পাস করা ইজ এ রেভলিউশন, আই টেল ইউ। অ্যাফোর্ডেবল লিভিং। হ্যাঁ, হি সেড সোশ্যাল ডেমোক্রেটিক। তো এই সমাজের কথাটা কিন্তু আপনাকে আনতে হবে, এবং এইটা না আনলে পর আপনি কিন্তু এই সংস্কারগুলো না করলে আমার মনে হয় খুব বেশি দূর আগানো যাবে না। সো ডক্টর জিয়া, এমপ্লয়মেন্টের সঙ্গে ইনভেস্টমেন্টের একটা সম্পর্ক আছে এবং তার সঙ্গে আমরা জানি গ্রোথের একটা সম্পর্ক আছে। তো এটা উনি জোর দিয়েছেন যে ইনভেস্টমেন্ট এবং ডোমেস্টিক এবং একই সঙ্গে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দুটোই বাংলাদেশের জন্য, এবং ট্রান্সপোর্টেশন, হাউজিংয়ের কথা উনি বলেছেন। আমরা এই বছরটা শুরু হলে নির্বাচনটা হয়ে যাওয়ার পরে নিঃসন্দেহে আপনারা বলছেন যেগুলো আপনাদের মূল ফোকাস এরিয়া, এবং হয়তো 100 দিনের একটা কর্মসূচি থাকবে,
বা আরও খানিকটা 6 মাসও মানুষ দেখতে চাইবে, কিন্তু একদম প্রথম দিকেই মানে দিনের ভোরের আলোর মতো বা সকালবেলার মতো মানুষ বুঝতে চাইবে যে আসলে কেমন যাবে, কেমন পারফরমেন্স, সে জায়গায় কোনো কিছু ইস্যুজ আছে কিনা যেটা দিয়ে আসলে মানুষ আপনাদের উপর আস্থা রাখতে পারবে। কারণ আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে দৃশ্যমান এবং অদৃশ্য দুটো বড় শক্তির সঙ্গে যদি আপনারা জনগণ আপনাদেরকে ভোট দিয়ে পাঠাবেন, নির্বাচনটা ঠিকঠাক মতো ভালো নির্বাচন হয়, তাহলে কিন্তু আপনাদেরকে লড়াই করতে হবে। বাংলাদেশের যেটা বড় প্রবলেম যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন, যে কারণে মিস্টার আব্দুল হক বলছিলেন যে বিদেশিরা ইনভেস্ট করবার জন্য বসে আছে, কিন্তু তারা নির্বাচিত সরকার চায়। নির্বাচিত সরকারই সব নয়, এটা একটা ন্যূনতম প্রাথমিক পূর্ব শর্ত, কিন্তু পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা এবং সেই স্ট্যাবিলিটিটা তো আসলে আমি নাম উচ্চারণ করলাম না, কারণ দৃশ্যমান এবং অদৃশ্য দুটো বড় শক্তি, বড় হয়ে ওঠার চেষ্টায় ব্যস্ত এরকম শক্তির আপনাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে। অনেক ধন্যবাদ। হক ভাই খুব ভালো কথা বলেছেন। অবশ্যই দৃশ্যমান অদৃশ্য অনেক শক্তি আছে যারা আমাদের জাতীয় জীবনকে ব্যাহত করতে চায়, আমাদেরকে পিছনে নিয়ে যেতে চায়, কিন্তু ওগুলো নিয়ে আমি বেশি সময় নষ্ট করবো না। এগুলো হয়ে আসছে আমাদের স্বাধীনতার পর থেকে, একটা ভিশাস সাইকেলের মতো। আপনার এই যে কনস্পিরেসি, সেই জায়গায় জনগণকে সঙ্গে রাখবার জন্য তো আপনার জনগণকে প্রথম থেকেই কন্টিনিউস, এটা মানে আপনি 6 মাস পরে, 1 বছর পরে বা 3 বছরের মাথায় গিয়ে করবেন, জনগণকে সবসময় ডেলিভার করতে সাথে রাখতে, জনগণকে সাথে রাখতে, এবং সেটা তাকে ডেলিভার করা ছাড়া, পারফর্ম করা ছাড়া কোনো উপায় নেই। অবশ্যই। তবে আমি একটু হক ভাইয়ের কথার প্রসঙ্গ ধরে আমি আগাতে চাই। হক ভাই হিউম্যান ডেভেলপমেন্টের কথা বলেছে, আমি দর্শকদের বোঝার জন্য বলছি যে বিশ্বব্যাংক সারা পৃথিবীর প্রতিটি দেশেই আপনার একটা নির্দিষ্ট বছর পর একটা সার্ভে করে। আমরা বলি সার্ভের মাধ্যমে আমরা একটা দর্শকদের একটু জানিয়ে রাখি যে ডক্টর জিয়াউদ্দিন হায়দার দীর্ঘদিন বিশ্বব্যাংকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে এবং সদর দপ্তরে ওয়াশিংটনে কাজ করেছেন। তো আমরা বলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা মূলত কনস্ট্রাক্ট করা হয়, হেলথ কিছু ইন্ডিকেটর আছে, এডুকেশন কিছু ইন্ডিকেটর আছে এবং পুষ্টির ইন্ডিকেটর আছে। আমাদের দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হলো আপনার 0.47, তার অর্থ হলো আমাদের যে হিউম্যান পটেনশিয়াল তার 46 বা 47% আমরা অ্যাচিভ করতে পারি। হিউম্যান পটেনশিয়াল আমরা যতটুকু অ্যাচিভ করার কথা তার 46 থেকে 47% পারি, বাদ বাকি আমরা পারি না, বিকজ অফ পুয়ার হেলথ, পুয়ার নিউট্রিশন এবং ল্যাক অফ কোয়ালিটি এডুকেশন। জাস্ট দর্শক বোঝার জন্য, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অন অ্যাভারেজ এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হলো আপনার 0.8-এর উপরে। হ্যাঁ, তারা টোটাল পটেনশিয়াল 80%-এর বেশি তারা অ্যাচিভ করতে পারে। এবং এই হিউম্যান ডেভেলপমেন্ট যদি আমরা বাড়াতে না পারি, এই হিউম্যান ক্যাপিটালকে যদি আমরা এই ইনভেস্টমেন্টে যদি এখানে যদি ইনভেস্ট না করি, তাহলে পরে আমরা একটা পূর্ণাঙ্গ জাতি হিসাবে, এবং হক ভাই যেগুলো বললেন যে আপনার ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট, ন্যাশনাল গ্রোথ, আমরা পিছিয়ে থাকবো। আমরা হয়তো 45 থেকে 50% অ্যাচিভ করতে পারবো, বাদ বাকি আমরা কখনোই অ্যাচিভ করতে পারবো না। এবং ঠিক এই কারণেই আমরা যে 8টা পলিসির কথা বলেছি, এগুলো প্রায়োরিটাইজ পলিসি। ইটস নট দ্যাট যে আমরা শুধু এই 8টা আপনার সোশ্যাল পলিসি আমরা ইমপ্লিমেন্ট করবো। আপনারা যদি 31 দফা রাষ্ট্র যে কাঠামো মেরামতে যে পরিকল্পনা যদি দেখেন, সেখানে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে এই রোড, ট্রান্সপোর্ট, হাউজিং, আপনার বিকেন্দ্রীকরণ, লোকাল গভর্নমেন্ট স্ট্রেংথেনিং, হ্যাঁ, এসব কিছুই ওখানে আছে। কিন্তু আমরা এবং আমাদের যে নেতৃত্ব, আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের মানুষ আসলে কিছু ট্রানজেবল বেনিফিট দেখতে চায়, তাদের জীবনের পরিবর্তন। একই সঙ্গে বাংলাদেশের যে প্রথাগত যে পলিটিক্যাল কালচার, অ্যাটিটিউড, বিহেভিয়ার, সেই জায়গাটাও একটা বড় পরিবর্তন, ভ্যালুস, সেই জায়গায় একটা বড় পরিবর্তন দেখতে চায়। ওই জন্যই এই যে 8টা যে বিষয় আমি আপনাকে বলেছি, দেখবেন যে প্রত্যেকটা বিষয় আমাদের যে ডেমোগ্রাফির যে ভিন্ন ভিন্ন অংশ আছে এবং ইকোনমির যে আমাদের স্ট্রাটিফাই করেন, একেবারে অতি দরিদ্র, আরবান পুয়ার বা আরবান যারা বিজনেসম্যান, তাদের সবার জন্য কিন্তু এই পলিসির মধ্যে আছে। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা যে কথাটা বারবার বলছি যে আপনার অতীতে যে ইকোনমি বা আজকে পর্যন্ত ইকোনমি দেখছেন বাংলাদেশে, ইজ বেসিক্যালি অলিগার্কিক ইকোনমি। হ্যাঁ, এই নেটওয়ার্কের মধ্যে কে কাকে চেনে, হ্যাঁ, এবং যে ন্যাশনাল গ্রোথ, এই গ্রোথের যে বেনিফিট, এই বেনিফিটটা পেয়েছে একটা ছোট একটা পপুলেশন যারা একজনের সাথে একজন কানেক্টেড, হ্যাঁ, বিশেষ করে যে শাসক গোষ্ঠী তাদের সাথে কানেক্টেড। আমরা ইকোনমিক বেনিফিটকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। আমরা ইকুইটি
সমাজে আনতে চাই। এই জন্য আমরা একটা নতুন টার্ম ইউজ করছি, এটা বিএনপি এই টার্মটা ইন্ট্রোডিউস করেছে। আমরা বলি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। শুধুমাত্র আপনার ওই নির্বাচনের গণতন্ত্রই আমাদের যথেষ্ট না, আমাদের যে আর্থিক যে ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, আমাদের যে ব্যবসা ব্যবস্থা, এগুলোকেও আমাদেরকে আপনার গণতন্ত্রায়ন করতে হবে। এবং সেটা করার জন্য আমরা অবশ্যই, বিএনপি ইজ আ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পার্টি, অতীতে ট্র্যাক রেকর্ড আছে। প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় বলেন, আমাদের দেশ খালেদা জিয়ার সময় বলেন, ওই সময় যে মেজর যে আপনার শিল্প যে গ্রোথগুলো হয়েছে, ওই সময় কিন্তু এগুলো হয়েছে। তো অবশ্যই আমরা শিল্পকে সাপোর্ট করব, বড় বড় ব্যবসাকে সাপোর্ট করব, কিন্তু তার চেয়েও যেখানে আমরা বেশি গুরুত্ব দিতে চাই, সেটা আমাদের দেশে একটা বিশাল কিন্তু আপনার গ্রামীণ অর্থনীতি আছে। আমাদের যে এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, বিশেষ করে আর্টিসান, হ্যাঁ, আমাদের দেশে বিভিন্ন অঞ্চল বিভিন্ন কুটির শিল্প আছে। আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্ট আমরা 30 থেকে, অনেক সময় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল 30 থেকে 35% আমরা ফেলে দিই, আমাদের ফুড লস হয়। আমরা যদি এইগুলোকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা যদি এই আর্টিসানদেরকে সাপোর্ট করতে পারি, ধরেন আমার ঝালকাঠি আমার দেশ, সেখানে শীতলপাটি অত্যন্ত বিখ্যাত, আমি শিওর যে আপনি দেখেছেন শীতলপাটি। এই শীতলপাটিকে যদি আমরা নতুন ডিজাইন ইন্ট্রোডিউস করতে পারি, ফ্রান্স থেকে বা ইউরোপিয়ান ডিজাইন ইন্ট্রোডিউস করতে পারি, যদি আমরা শীতলপাটি যারা প্রস্তুত করেন যেসব মহিলা, ওদেরকে রিট্রেন করতে পারি, স্কিল ডেভেলপ করতে পারি, এদের যদি আমরা ফিনান্সিং সুবিধা দিতে পারি, তার চেয়েও বড় কথা যদি এদেরকে আমরা ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক মার্কেটের সাথে ইন্টিগ্রেট করতে পারি থ্রু সাম ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, ফর এক্সাম্পল আলিবাবা অথবা আপনার আমাজন, ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আজকে যে শীতলপাটির প্রস্তুত যে তৈরি করে মাসে 2000 টাকা পায়, আমার মনে হয় যে আমরা আগামী কয়েক বছরের মধ্যে তার আর্নিং আমরা 20,000 টাকা নিয়ে যেতে পারবো। এবং এভাবে যদি আমরা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করতে পারি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের মাধ্যমে এবং অর্থনীতির বিকেন্দ্রীকরণের মাধ্যমে, আমার মনে হয় যে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়তে পারবো এবং আমরা নতুন বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। ফাইনাল রাউন্ড এবং প্রত্যেকের জন্য 5 মিনিট করে ক্লোজিং রিমার্কস। ওকে, আমার মনে হয় যে অ্যাকচুয়ালি দেখেন, পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে এআইর দিকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কি মারাত্মকভাবে এগিয়ে যাচ্ছে, এবং পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীরা বলছেন, যখন প্রশ্ন করা হলো যে আগামী 50 বছর পরে কী হবে, তখন উনি বলছে 50 বছর তো বহু দূরের, 20 বছর পরে কী হবে সেটাও তারা বলতে সাহস করছেন না। সেই সময় কিন্তু আমি এখানে বলবো যে আমাদের টোটাল জাতীয় নিরাপত্তা, যেমন খাদ্য নিরাপত্তা আসা উচিত সর্বাগ্রে। তারপরে আপনি স্বাস্থ্যের কথা বলেছেন, আমি মনে করি যে মানুষের স্বাস্থ্য, শিক্ষার মধ্যে কোয়ালিটি আনা, সবচেয়ে বেশি কোয়ালিটি জোর দেওয়া, এবং তার সাথে স্কিলকে কম্বাইন করা, এবং বিশ্ব বাজারে আমার যেহেতু মানুষ বেশি, তাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য ভ্যালুয়েট করে পাঠাতে পারি, প্রত্যেকটা মানুষকে ভ্যালুয়েট করে যেন দিতে পারি, সেরকম ব্যবস্থা নেওয়া। পাশাপাশি আমি বলবো এখানে খুব কয়েকটা, যেমন উদ্যোক্তা শ্রেণী তৈরি করা। আমি একটা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, যেহেতু এখানে একজন অত্যন্ত উঁচু মার্গের একজন আলোচক এসছেন, সেটা হলো দেখেন, আপনি জাতীয় পুঁজি, আপনি যে শব্দটা ব্যবহার করছেন অলিগার্কি, সে জায়গায় আমি দানব বলেছি বাংলা মানুষের সোজা আমাদের সাধারণ মানুষের বোঝার জন্য, যে দানব তৈরি করেছে রাষ্ট্র, রাজনীতি, রাষ্ট্র, প্রশাসন, এমনকি সামরিক বাহিনীর সবাইকে একাকার করে ফেলা হয়েছে। ভয়ঙ্কর বিষয় কিন্তু, যেটা চমৎকারভাবে শহীদ হাদিকে শ্রদ্ধা বলে স্মরণ করি, এবং হাদি কিন্তু খুব সরল ভাষায় জিনিসগুলো বলেছে বলে সে সবার কাছে শত্রু হয়ে গেছে। কিন্তু এইটাই কিন্তু আপনার কোটি কোটি নীরব মানুষের মনের কথা, বেদনার কথা, যার জন্য তারা সবাই হাদির জন্য কেঁদেছে, মানুষ এন মাসে এসে হাজির হয়েছে। সেখানে একটা জাতীয় পুঁজির বিকাশের নতুন দর্শন জাতি প্রত্যাশা করে। হাজার হাজার লক্ষ লোক যে তরুণ আছে, তাদের কতগুলো চাকরি দেবেন? তাদেরকে যদি আপনি বিশ্ববাজারে ব্যবসা করার জন্য তৈরি করতে চান, তাহলে কিন্তু পুঁজি সরবরাহ করা, তাকে একটা দুর্নীতিমুক্ত পরিবেশ দেওয়া, এইটা হবে আপনাদের কাজ সরকারের মধ্যে থেকে। এবং পুঁজি কাকে বলে? জাতীয় পুঁজি বিকশিত হবে নট পলিটিক্যাল ইকোনমি, যে এমপি হলে পর আপনি সব ব্যবসা পাবেন, সব রাষ্ট্রীয় আনুকূল্য আর স্টেট কনসেশন সব তাদের জন্য জায়গিরদারির মতো হবে। দ্যাট মাস্ট বি ড্যাম, ইউসি, সেটা আমরা চাই। আমি মনে করি আমি তরুণদের সাথে আছি, একবার ডিক্লেয়ার করে বলতে চাই এটা, এবং তরুণদের সাথে আছি, তাদের জন্য প্রাণ দিয়ে যাবো শেষ পর্যন্ত, বাংলাদেশের পরিবর্তন দেখে যাওয়ার জন্য। কোনো রকমের অলিগার্কি, কোনো রকমের পলিটিক্যাল ইকোনমি টোটালি ডিসকার্ড করতে হবে,
এবং ওইখানে থেকে সব ব্যাংকের মালিক হবে, সে ব্যাংকের দূরের কথা একটা মুদি দোকানের তাকে বিশ্বাস করা যায় না, তাকে ব্যাংক দিয়েছেন, তারা এন্টায়ার ইকোনমিকে ধ্বংস করেছে, ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে। আদমজিরা তা করে নাই, পাকিস্তান আমলে ইস্পানিরা তা করে নাই, পাকিস্তানের দাউদরা তা করে নাই, তাদের ব্যাংকগুলোতে এই লুট করে নাই। ফলে বাংলাদেশে যা হয়েছে নিকট অতীতে বিগত 15 বছর, শেষ করতে এটা হবে। পৃথিবীর জন্য লজ্জাস্কর। এবং আগামী দিনে হার্ভার্ডে, MIT-তে বিশ্বমানের ইউনিভার্সিটিতে পড়ানো হবে হাউ এ স্টেট টোটালি বিন রুইন বাই দি অলিগার্কি ক্লাস। দেয়ারফর তাদেরকে টোটালি বাদ দিয়ে একটা নতুন শ্রেণী তৈরি করা, পুঁজির একটা বিকাশ যাতে হয়। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনাদের প্রোগ্রামে আপনারা রাখেন, দেয়ার মাস্ট বি এ ফিলসফি, একটা দর্শন থাকতে হবে, হোয়াট ইজ কল ন্যাশনাল ফিলসফি দ্যাট ফর এ ক্যাপিটালিজম। সেখানে আপনি উদ্যোক্তা তৈরি করবেন, যে উদ্যোক্তা এন্টারপ্রাইজ তৈরি করবে এবং সে এমপ্লয়মেন্ট তৈরি করবে, ভ্যালুয়েট করবে, সারপ্লাস দিয়ে রেভিনিউ দেবে। সে কেন সবগুলো গিয়ে রাজনীতিতে নাম লেখাতে হবে, MP হতে হবে, তা না হলে সে কিছুই পাবে না। এই অবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আমি প্রথমেই বলবো যে আমরা একটা তরুণ বান্ধব বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের তরুণদের জন্য থাকবে তার চাকরির নিশ্চয়তা, চাকরি না, তার কর্মের নিশ্চয়তা, কর্মসংস্থান, এবং সেই কর্মের নিশ্চয়তার জন্য আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা কানেক্টেড থাকবে মার্কেটের সাথে, ইন্ডাস্ট্রির সাথে। আমরা স্কিল ডেভেলপমেন্টকে প্রায়োরিটাইজ করতে চাই। আমরা একটি স্কিলড বাংলাদেশ গড়তে চাই এবং ভবিষ্যৎ আমাদের যে ইকোনমি, আমাদের প্রবৃদ্ধি, এটা শুধুমাত্র গার্মেন্টস বা শুওয়্যার বা এগুলোর এক্সপোর্টের মাধ্যমেই না, আমরা সারা বিশ্বে আমাদের স্কিলড তরুণদেরকে ছড়িয়ে দিতে চাই। আমরা প্রবাসী বান্ধব একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা প্রবাসী আয় বর্তমানে যেটা আছে 26 থেকে 28 বিলিয়ন ডলার পার ইয়ার, এটাকে আমরা 3 বছরের মধ্যে, যদি আমরা সুযোগ পাই, আমরা 3 বছরের মধ্যে 100 বিলিয়ন ডলারে আমরা নিয়ে যেতে চাই। আমরা এই অর্থনীতির ডেমোক্রাটাইজেশনের জন্য উই ওয়ান্ট টু ফোকাস অন লিবারালাইজেশন। আমাদের দেশে অনেক রুলস রেগুলেশনস লিবারালাইজ করা দরকার। আমাদের আপনার এনশিওর করতে হবে যে গুড গভর্নেন্সের মাধ্যমে আমরা আমাদের যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের যে পরিবেশ, এই পরিবেশটাকে আমরা ইনভেস্টমেন্ট বান্ধব করতে চাই। এবং এগুলোর মাধ্যমে আমরা মনে করি 2034 সাল নাগাদ বাংলাদেশ আজকে 450-60 বিলিয়ন ডলার ইকোনমি, এটাকে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমিতে নিয়ে যেতে চাই। এবং সবশেষে আমি বলবো যে আমরা যে গত 1 বছর ধরে যে প্রতারণার রাজনীতি দেখছি কিছুটা, আমরা বেহেশতের টিকিট দেই, কেউ কেউ আমাদের সমাজে অনেক রাজনৈতিক দল বেহেশতের টিকিট দেয়, হ্যাঁ, রহমত দিয়ে দেশ ভরিয়ে দেওয়ার টিকিট দেয়, ওখান থেকে আমরা দেশকে বের করে আনতে চাই। আমরা গুজবের রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে আনতে চাই। গুজব, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, মানুষের চরিত্র হনন, অসম্মানজনক রাজনৈতিক যে সংস্কার কালচার, ওখান থেকে বেরিয়ে এসে আমরা ফরওয়ার্ড লুকিং রাজনীতি করতে চাই। ফরওয়ার্ড লুকিং রাজনীতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা উপহার দিতে চাই, যাতে করে প্রত্যেকটা রাজনৈতিক দল বা উপদল তারা ভালো কাজের প্রতিযোগিতা করুক, কে কত ভালো কাজ করতে পারে। আপনি যদি একটা ভালো কাজ করেন, তার চেয়েও ভালো কাজ করব। আপনি যদি আপনার দেশকে আপনি আমি জানি না একটা নাম্বার, হ্যাঁ, আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চান, আরেকজন আসুক বলুক যে না আমি তার চেয়েও বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবো, এবং সেই পরিকল্পনাটা জাতির সামনে দেখ। অসম্মান করা, অতীতের যে আপনার প্রতিহিংসার যে ভিশাস সাইকেল, ওই ভিশাস সাইকেলের মধ্যে ঘোরা, সেখান থেকে আমরা আমাদের দেশটাকে বের করে আনতে চাই। আমি বিএনপির একজন কর্মী, আপনি বিএনপিকে পছন্দ নাও করতে পারেন। আমি জনাব তারেক রহমানের একজন কর্মী, আপনি জনাব তারেক রহমানের অনেক কিছু পছন্দ নাও করতে পারেন, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আপনি চান যে আপনার সন্তানদের সুস্বাস্থ্য হোক, আপনি চান আপনার সন্তান সুশিক্ষিত হোক, আপনি চান আপনার দেশ জলবায়ুর যে চ্যালেঞ্জ এগুলোকে মোকাবেলা করুক, আপনি চান আপনি ফুড সিকিউরড হবেন, আপনার সন্তান পুষ্টিহীনতায় ভুগবে না। এই যে কমননেস যেগুলো আছে, যেগুলো আমরা সবাই চাই, আসেন আমরা দল মত ভুলে আমরা সেইগুলো অ্যাচিভ করার জন্য জাতি হিসেবে কাজ করি।
দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল হক, ডক্টর জিয়াউদ্দিন হায়দার, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, বছরের শুরুর দিনে কথা বলছিলেন আমার দুই অতিথি। একজন নতুন বছরের নতুন স্বপ্ন দেখাবার চেষ্টা করেছেন। তিনি যেহেতু একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং যে দলটির সম্ভাবনা আছে, আন্তর্জাতিক এবং জাতীয় গণমাধ্যমও বলছে যে তারা হয়তো নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, দেশ পরিচালনার দায়িত্ব পেতে পারেন, সেখানে তিনি তাদের পরিকল্পনাগুলোর কথা বলছিলেন। অন্যদিকে টেবিলের অপর প্রান্ত থেকে আরেক অতিথি, যিনি দেশের অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত, তিনি অতীত বিশ্লেষণ করেছেন এবং কি দরকার বাংলাদেশের জন্য, ওনাদের যে পরিকল্পনা তার সঙ্গে আর কি কি যুক্ত করা দরকার, নাগরিক হিসেবে সেই চাওয়ার কথাও বলেছেন। আমরা চাইব যে সব স্বপ্ন একদিনে পূরণ হবে এটা আশা করবার দরকার নেই, সেটা সম্ভবও নয়, কিন্তু একটা ইতিবাচক ধারায় বাংলাদেশ প্রবাহিত হোক বছরের প্রথম দিনে, এটাই আমাদের চাওয়া। আপনাদের সবার জন্য শুভকামনা, আবারও নতুন বছরের শুভেচ্ছা।